फोर्थ सेमिस्टार हिस्ट्री अनार्से तुम्हारा जरा पढ़ाशोना करछो एवं तुम्हाদের যে DSCC 7 অর্থাৎ সুলতানি যুগের ভারতের ইতিহাস যে পেপারটি রয়েছে এই পেপারের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন সুলতান ফিরোজ শাহ তুগলকের জনহিতকর কার্যাবলী কি ছিল এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পরের 20 নম্বরের অ্যানসার তোমাদের সামনে তুলে ধরব। তাই সুলতান ফিরোজ শাহ তুগলক যিনি ছিলেন তুগলক বংশের তৃতীয় সুলতান। তুগলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াসউদ্দিন তুগলক। 1320 থেকে 25 পর্যন্ত রাজত্ব করেন। তারপর 1325-এ তার পুত্র জুনা খা মোহাম্মদ বিন তুগলক নাম নিয়ে সিংহাসনে বসেন। 1351 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। 1351-র 24শে জুলাই এই ফিরোজ শাহ তুগলক সিংহাসনে বসেন। কারণ মোহাম্মদ বিন তুগলক সিন্ধু প্রদেশের থাট্টা অঞ্চলে বিদ্রোহ দমন করতে গিয়ে তিনি সিন্ধু নদীতে বজরাতে অবস্থান করছিলেন। সেই সময় একটি বড় সাইজের কিং সাইজের একটি ইলিশ মাছ, অর্থাৎ সেই সময়কার অজানা মাছ ছিল এই ইলিশ মাছ, সেই মাছ খেয়ে তিনি ডায়রিয়াতে আক্রান্ত হন এবং হঠাৎ মারা যান। তখন সিংহাসনে বসেন তার ভ্রাতুষ্পুত্র অর্থাৎ ভাইপো এই ফিরোজ শাহ তুগলক। এবং ফিরোজ শাহ তুগলক 46 বছর বয়সে সিংহাসনে বসেন 1351 সালে 24শে জুলাই এবং 1388 সাল পর্যন্ত তিনি রাজত্ব করেন। ফিরোজ শাহ তুগলক যখন সিংহাসনে বসেন তখন দেশের মধ্যে অরাজকতা চলছিল, বিদ্রোহ দেখা দিয়েছিল, একটা গোলযোগ তৈরি হয়ে গিয়েছিল। কারণ মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে তার বিভিন্ন পরিকল্পনার দ্বারা দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছিল, বিব্রত হয়েছিল। এই কারণে ঠিক এরকম একটা সিচুয়েশনে বা পরিস্থিতিতে ফিরোজ শাহ তুগলক সিংহাসনে আসেন। তখন ফিরোজ শাহ তুগলকের সামনে কি করণীয়? নতুন নতুন রাজ্য জয় করা দরকার না দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা স্থাপন করা প্রয়োজন? তো স্বাভাবিকভাবেই তিনি দ্বিতীয় অপশনটাই বেছে নেন, যে নতুন রাজ্য জয় করার পরিবর্তে তিনি গুরুত্ব দিয়েছিলেন দেশের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলাকে স্থাপন করা, অভিজাতদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া এবং দেশের মানুষের মধ্যে যে ক্ষোভ আছে সেই ক্ষোভকে প্রশমিত করা। এই জন্য তিনি কি করেন, যে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যাবলী বা জনহিতকর কার্যাবলী বা বিভিন্ন প্রশাসনিক সংস্কার সাধন করে মানুষজনের এই ক্ষোভকে তিনি প্রশমিত করার চেষ্টা করেন। ফিরোজ শাহ তুগলক সম্পর্কে জানতে গেলে আমাদেরকে জিয়াউদ্দিন বারানির তারিখি ফিরোজ শাহী গ্রন্থ পড়তে হয়, ইয়াহিয়া সরহিন্দের তারিখি মুবারক শাহী পড়তে হয়, শামস-ই সিরাজ আফিফের গ্রন্থ আমাদেরকে পড়তে হয়। এই সমস্ত গ্রন্থ থেকে আমরা ফিরোজ শাহ তুগলকের ব্যাপারে জানতে পারি। এছাড়াও ফিরোজ শাহ তুগলকের একটা আত্মজীবনী রয়েছে, সেই আত্মজীবনী তারিখি ফিরোজ শাহী, সেই গ্রন্থ থেকেও আমরা ফিরোজ শাহ তুগলকের বিভিন্ন এই সমস্ত কার্যাবলী জানতে পারি। তো তিনি সিংহাসনে বসে নতুন নতুন রাজ্য জয় করার পরিবর্তে তিনি কি করেন, যে জনহিতকর কাজ সেগুলো করতে থাকেন। তিনি দেখেন যে দেশের যে ভূমি রাজস্ব ব্যবস্থা এবং কৃষি ব্যবস্থা, রাজস্ব ব্যবস্থা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সব থেকে বেশি এই ব্যবস্থা দুটি ভেঙে পড়েছে। তাই তিনি এই রাজস্ব ব্যবস্থা, কৃষি ব্যবস্থা এগুলোকে সংস্কার করেন এবং একটা শক্ত ভিত্তির উপর কৃষি ব্যবস্থাকে দাঁড় করেন। প্রথমে তিনি করেন যে রাজস্ব ব্যবস্থায় সংস্কার। কি সংস্কার করেন না, মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে প্রায় 24 রকমের কর চালু ছিল, তিনি এগুলো সব বাতিল করে দেন। বাতিল করে দিয়ে কোরআন নির্দেশিত 4 ধরনের কর, খারাজ, খামস, জিজিয়া, জাকাত। খারাজ, খামস, জাকাত এবং জিজিয়া এই 4টি কর তিনি চালু করেন। আর বাদ বাকি 24 প্রকার যে অবৈধ কর এতদিন চালু ছিল সেগুলোকে তিনি তুলে দেন। এবং যে তকভি ঋণ কৃষকদের দেওয়া হয়েছিল মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে, বিশেষ করে দোয়াব অঞ্চলের কৃষকদেরকে এই তকভি ঋণ দেওয়া হয়, এই সমস্ত ঋণকে তিনি মুকুব করে দেন। ফলে যে সমস্ত কৃষক ঋণগ্রস্ত ছিল সরকারের কাছে তারা কিন্তু মুক্তি পায়। এই ফিরোজ শাহ তুগলকের এই রাজস্ব সংস্কার মানুষের মুখে কিন্তু হাসি ফুটিয়েছিল সেই সময়কার প্রেক্ষাপটে। এরপরে তিনি কি করেন, যে কৃষির উন্নতির জন্য তিনি একাধিক খাল খনন করেন, একাধিক খাল। কারণ খালের জলে
এই জলসেচের মাধ্যমে কৃষি ব্যবস্থাকে উন্নত করার তিনি চেষ্টা করেছিলেন। তা তার এই একাধিক খালের মধ্যে কয়েকটি বিখ্যাত রয়েছে, যেমন যমুনা নদী থেকে তিনি ঘরঘোড়া পর্যন্ত একটি খাল নিয়ে আসেন, যাকে আমরা যমুনা খাল বলি, প্রায় 150 মাইল লম্বা। এছাড়া হানসি থেকে হিসার পর্যন্ত তিনি আরেকটি খাল খনন করেন 90 মাইল লম্বা, শতদ্রু থেকে হিসার পর্যন্ত। এছাড়াও আরও একাধিক খাল তিনি কিন্তু খনন করেছিলেন এবং অসংখ্য কূপ খনন করেন, জলাশয় খনন করেন, যাতে কৃষকদের সুবিধা হয় চাষবাসের ক্ষেত্রে। এরপরে তিনি যে কাজগুলো করেন, যে সাধারণ মানুষের সুবিধার্থে তিনি দরিদ্র যারা রয়েছেন সেই দরিদ্র মানুষদেরকে আর্থিকভাবে সহায়তা দেওয়ার জন্য, দরিদ্র মুসলমানের কন্যাকে বিবাহ দেওয়ার জন্য তিনি দান ই খয়রাত বলে একটি বিভাগ তৈরি করেন এবং দার উল সাফা নামে একটি হাসপাতাল বা দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন। বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য তিনি এমপ্লয়মেন্ট ব্যাংক বা এক্সচেঞ্জ অফিস, কর্ম বিনিয়োগ দপ্তর, এগুলোকে তিনি গড়ে তোলেন। অভিজাত যারা ছিলেন তাদেরকে খুশি করার জন্য তিনি তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেন এবং এই অভিজাতদের মধ্যে ইক্তা বন্টন করেন। যে ইলতুৎমিশ যে ইক্তা প্রথা চালু করেছিলেন অনেক আগে ইলতুৎমিশ, সেই ইক্তা প্রথাকে তিনি পুনরায় প্রবর্তন করেন এবং যে জায়গির প্রথা, অর্থাৎ যে সেনাপতিদের রাজস্ব দেওয়া মানে বেতন দেওয়ার জন্য তিনি যে জায়গিরগুলো দিয়েছিলেন, সেই জায়গিরগুলোকে বংশানুক্রমিক করে দেন। কারণ কোনো জায়গির মারা গেলে কি হতো, আগে তার সেই সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করে নিত তার জায়গিরকে, কিন্তু সেই জায়গিরদারের পরিবারের কথা মাথায় রেখে ফিরোজ শাহ তুগলক সেই জায়গির প্রথাকে বংশানুক্রমিক করে দেন, অর্থাৎ জায়গিরের পুত্র আবার জায়গিরদার হবেন, এই ব্যবস্থা করেন। এছাড়া সামরিক বাহিনীতে তিনি একাধিক সংস্কার করেন। যেমন সামরিক বাহিনীতে যে দাগ এবং হুলিয়া প্রথা আলাউদ্দিন খলজি চালু করেছিলেন সেগুলোকে তিনি তুলে দেন এবং সামরিক ব্যবস্থায় বিভিন্ন রকম পদক্ষেপ বা সংস্কার গ্রহণ করেন যেগুলো জনকল্যাণমুখী, কিন্তু রাষ্ট্রের পক্ষে কিন্তু এগুলো খুব একটা ভালো হয়নি। এছাড়াও তিনি বিভিন্ন সংস্কার, বিশেষ করে যে একাধিক শহর নির্মাণ করেন, নগর নির্মাণ করেন, বাণিজ্য কেন্দ্র স্থাপন করেন, যেমন ফিরোজাবাদ, জৌনপুর, এরকম বিভিন্ন শহর তিনি নির্মাণ করেছিলেন। তিনি বাংলাদেশ অভিযান করেন। ইলিয়াস শাহ বাংলাদেশে যখন সুলতান ছিলেন তিনি ফিরোজ শাহ তুগলকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। পরে ফিরোজ শাহ তুগলক 1353 এবং 59 এই দুটোবার তিনি কিন্তু বাংলাদেশে আক্রমণ করেন, কিন্তু বাংলাদেশের ইলিয়াস এই সুলতানরা তখন একডালা দুর্গে আশ্রয় নেন। ফলে ফিরোজ শাহ তুগলক বাংলা আক্রমণ সফল হয়নি, কারণ তিনি বাংলা জয় করতে পারেননি। শেষ পর্যন্ত ইলিয়াস শাহের পুত্র সিকান্দার শাহকে তিনি বাংলার সুলতান বলে মেনে নিতে বাধ্য হন। ফিরোজ শাহ তুগলক উড়িষ্যার জাজনগর আক্রমণ করেন এবং সেখানে আক্রমণ করে প্রচুর ধনরত্ন লুট করেন। এছাড়া তিনি নগরকোট দুর্গ আক্রমণ করেন এবং সেখানে যে সংস্কৃত পুঁথি, প্রায় 3000 সংস্কৃত পুঁথি তিনি উদ্ধার করেন এবং সেগুলো তিনি দিল্লিতে নিয়ে যান। এগুলো ছিল তার সামরিক অভিযান। তার দীর্ঘদিন রাজত্বকালে সামরিক অভিযান খুবই কমই রয়েছে, কারণ তিনি কোনো সফল সেনানায়ক ছিলেন না। এছাড়া সেই সময়কার দেশের পরিস্থিতি এমনটাই ছিল যে নতুন নতুন রাজ্য জয় করার দরকার সেই সময় ছিল না, বরং যে জায়গাটা ছিল বা তুগলক ডাইনেস্টিতে যে জায়গাটা ভারতবর্ষে সাম্রাজ্য স্থাপন করেছিল তুগলকরা, সেটাকে ধরে রাখাটা খুব গুরুত্বপূর্ণ ছিল এবং সেটাকে ধরে রাখতে গিয়ে তিনি বিভিন্ন সংস্কারমূলক কার্যাবলী গ্রহণ করেছিলেন। তিনি দেশের মধ্যে যারা উলেমা ছিল, ধর্মগুরু, তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছিলেন। ধর্মীয় এই নেতারা প্রশাসনের বিভিন্ন কাজে কিন্তু হস্তক্ষেপ করতেন এবং তাদের কথা শুনে সুলতান ফিরোজ শাহ তুগলক বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন। কারণ এই উলেমাদেরকে তোষণ করেছিলেন তিনি, উলেমাদের কথা শুনে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। তাই তার সময় কি হয়, সুলতানি সাম্রাজ্যের প্রকৃতি অনেকটা ধর্মাশ্রয়ী প্রকৃতির হয়ে যায়, কারণ ধর্মকে কেন্দ্র করে সুলতান ফিরোজ শাহ তার প্রশাসনিক কাজকর্ম চালাতে থাকেন। ধর্মকে তিনি গুরুত্ব দিয়েছিলেন, ধর্মকে আশ্রয় করে দেশ পরিচালনা করেছিলেন। এই জন্য সুলতানি রাষ্ট্রের প্রকৃতি তার সময় ছিল ধর্মাশ্রয়ী। এগুলো রাষ্ট্রের পক্ষে কিন্তু ভালো হয়নি। তিনি যে সমস্ত কাজগুলো করেছিলেন সেই কাজগুলোই পরোক্ষভাবে তার পতন ডেকে নিয়ে এসেছিল। তা যাই হোক, সুলতান ফিরোজ শাহ তুগলক 46 বছর বয়সে সিংহাসনে বসে একাধিক জনহিতকর কাজ করছেন।
সাধারণ মানুষের সুবিধার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। এই কারণে ঐতিহাসিক হেনরি এলিয়ট তাকে বলছেন সুলতানি যুগের আকবর। ঐতিহাসিক উলসি হেগ বলছেন যে আকবরের আগ পর্যন্ত তিনিই ছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য নরপতি। জিয়াউদ্দিন বার্নি তার সময়কার বিখ্যাত ঐতিহাসিক, তিনি কিন্তু নিজে স্বীকার করেছেন যে ফিরোজ শাহ তুগলক ছিলেন একজন ন্যায়পরায়ণ, সত্যনিষ্ঠ, উদার বা মানবতাবাদী একজন নরপতি, ধার্মিক নরপতি। সেই ইলতুৎমিশের ছোট পুত্র নাসির উদ্দিন মাহমুদ শাহ তিনি খুব ধার্মিক একজন সুলতান ছিলেন। তারপরে উল্লেখযোগ্য ধার্মিক নরপতি ছিলেন কিন্তু এই ফিরোজ শাহ তুগলক, এমনটা বলছেন সেই সময়কার ঐতিহাসিক জিয়াউদ্দিন বার্নি। তবে তাকে সুলতানি যুগের আকবরের সাথে তুলনা করা হলেও অনেক ঐতিহাসিক কিন্তু এর বিরোধিতা করছেন। যেমন রমেশচন্দ্র মজুমদার, তিনি বলছেন যে ফিরোজ শাহ তুগলক একজন সফল সেনানায়কও ছিলেন না, আকবরের সাথে তুলনা তো দূরে থাক, তিনি একজন সফল সেনানায়কও ছিলেন না। আকবরের মধ্যে যে প্রজ্ঞা ছিল, তার মধ্যে যে জাতীয়তা বোধ ছিল, ধর্মনিরপেক্ষতা ছিল, তার ছিটে ফোঁটাও ওই ফিরোজ শাহ তুগলকের মধ্যে ছিল না। তাই ফিরোজ শাহ তুগলকের সাথে তার তুলনা করাটা অর্থহীন। তাই এই ফিরোজ শাহ তুগলকের জনহিতকর কার্যাবলীর শেষ দিকে কিন্তু তোমাদের এই বিষয়টাও আলোচনা করতে হবে যে তাকে কেন সুলতানি যুগের আকবর বলা হয় এবং কেন বিভিন্ন ঐতিহাসিক তার বিরোধিতা করছেন। তো এইভাবে ধাপে ধাপে এই ফিরোজ শাহ তুগলকের যে জনহিতকর কার্যাবলী রয়েছে সেটা নোটসে 20 নম্বরের প্রশ্ন, অর্থাৎ প্রায় 1000 ওয়ার্ডের এই যে অ্যান্সার, সেটা এবার অন স্ক্রিন তুলে ধরছি তোমাদের সামনে। 4th সেমিস্টার হিস্ট্রি DSCC 7 মার্কস 20 সুলতান ফিরোজ শাহ তুগলকের জনহিতকর কার্যাবলী। দিল্লির সুলতানি শাসকদের মধ্যে ফিরোজ শাহ তুগলকের রাজত্বকালে 1351 থেকে 1388 অর্থনৈতিক সংস্কার ও জনহিতকর কার্যাবলীর জন্য স্মরণীয় হয়ে আছে। সমসাময়িক ঐতিহাসিক জিয়াউদ্দিন বার্নি ও শামস ই সিরাজ আফিফ প্রমুখ ফিরোজকে নাসির উদ্দিন মাহমুদ শাহের পরে সর্বাপেক্ষা ন্যায়পরায়ণ, করুণাময় এবং উদার নরপতি বলে প্রশংসা করেছেন। হেনরি এলিয়ট এবং এলফিন স্টোন তাকে সুলতানি আমলের আকবর বলে অভিহিত করেছেন। ভিনসেন্ট স্মিথ, ঈশ্বরী প্রসাদ প্রমুখ অবশ্য ফিরোজকে মহান আকবরের সঙ্গে তুলনা করতে দ্বিধাবোধ করেছেন। উলসি হেগের সুবিবেচিত মতামত অনুসারে আকবরের পূর্ববর্তী মুসলিম শাসনকালে ফিরোজ শাহের রাজত্বকাল সবচেয়ে উজ্জ্বল ও উল্লেখযোগ্য যুগ। প্যারা করে দেখো, ফিরোজ এক প্রতিকূল অবস্থার মধ্যে সিংহাসনে আরোহণ করেছিলেন। মোহাম্মদ বিন তুগলকের আকস্মিক মৃত্যুর পর ধর্মীয় ও রাজনৈতিক ক্ষেত্রে ক্ষোভ মুসলমানদের কাছ থেকে সুলতানকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়েছিল দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। সেজন্য সিংহাসন আরোহণ করে রাজ্য জয় দ্বারা গৌরব অর্জনের পরিবর্তে জনকল্যাণকামী কর্মসূচির দ্বারা প্রজাসাধারণের সুখ শান্তি প্রতিষ্ঠাকে তিনি অধিক গুরুত্ব দিয়েছিলেন। ফিরোজ সম্পর্কে ডক্টর শ্রীবাস্তব বলেন যে ফিরোজ লুকড আপন হিমসেলফ অ্যাজ ট্রাস্টেড অফ দ্য স্টেট অ্যান্ড রেসপন্সিবল ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল। সিংহাসনে আরোহণ করার পর তিনি এমন কিছু সংস্কারমূলক কর্মসূচি গ্রহণ করেন যা তার সামরিক দুর্বলতাকে ঢেকে দিতে পারে। প্যারা করে ফিরোজ স্বার্থশূন্যভাবে নিজের জনপ্রিয়তা বৃদ্ধির কাজে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেছিলেন। শামসি সিরাজ আফিফের তারিকি ফিরোজ শাহী, ইয়াহিয়া সিরহিন্দের তারিকি মুবারক শাহী, ফিরোজের আত্মজীবনী ফুতুহ ই ফিরোজ শাহী প্রভৃতি থেকে জানা যায় যে সুলতানের কর্তব্য সম্পর্কে ফিরোজ উচ্চ আদর্শ পোষণ করতেন। তিনি প্রজাসাধারণের আস্থা অর্জন করার জন্য অঙ্গচ্ছেদ, অগ্নিদগ্ধ করা, জীবন্ত মানুষের চামড়া খুলে নেওয়া ইত্যাদি অন্যায় জুলুম ও অবিচার নিষিদ্ধ করেন এবং অরাজনৈতিক অপরাধীদের বিচারের দায়িত্ব কাজীর উপর ন্যস্ত করেন। প্যারা করে ফিরোজের অর্থনৈতিক কর্মসূচির মধ্যে উদারতার ছাপ স্পষ্ট। তিনি সিংহাসনে আরোহণকালে দেশের ভূমি ব্যবস্থা ও কর ব্যবস্থা প্রায় পঙ্গু হয়ে পড়েছিল। সুলতান তাই এগুলোর দিকে মনোযোগী হন। প্রথমেই তিনি মোহাম্মদ বিন তুগলকের আমলে প্রদত্ত তকভি ঋণ মুকুব করার সিদ্ধান্ত নেন। সমস্ত রাজস্ব আদায়কারী কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয় এবং চাষিদের কাছ থেকে বেআইনিভাবে অর্থ আদায় কঠোরভাবে নিষিদ্ধ করা হয়। সুলতানের নির্দেশে কর আদায়ের জন্য প্রজাসাধারণের উপর দৈহিক নির্যাতনের রীতিও নিষিদ্ধ করা হয়।
প্যারা করে বারানির মতে ফিরোজ উৎপাদনের ভিত্তিতে কর ব্যবস্থা নির্ধারণ করে তার রাজস্ব ব্যবস্থাকে দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করেছিলেন। আফিফ লিখেছেন, সারা দেশে জমি ও উৎপাদন সম্পর্কে তথ্য সংগ্রহের ভার সুলতান খাজা হিসাম উদ্দিন জুনাইদ নামক ব্যক্তির উপর অর্পণ করেন। জুনাইদ প্রায় 6 বছর সারা দেশ বয়ে ভ্রমণ করে দেশের বার্ষিক আয় স্থির করেন 6,75,00,000 টঙ্কা। মোরল্যান্ড, কে এ নিজামী প্রমুখ আফিফের বিবরণ সঠিক নয় বলে মনে করেন, কারণ ফিরোজ কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য ব্যাপক পরিকল্পনা নিয়েছিলেন, ফলে তার রাজস্বের আয় বৃদ্ধির সাথে কৃষিক্ষেত্রের উৎপাদনও বৃদ্ধি পেয়েছিল। প্যারা করে প্রজাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি সাধন করাই ছিল ফিরোজের উদ্দেশ্য। বিন তুগলকের ভ্রান্ত পরিকল্পনার জন্য ক্ষতিগ্রস্ত প্রজাবর্গের ক্ষতিপূরণ দানের জন্য তিনি নির্দেশ দেন। প্রায় 24 রকমের অবৈধ খাজনা বাতিল করেন এবং ভূমি করের পরিমাণ হ্রাস করেন। ফিরোজ যেহেতু উলেমাদের সমর্থনে সিংহাসনে বসেছিলেন, সেহেতু তাদের সন্তুষ্ট করার জন্য পবিত্র কোরআন নির্দেশিত 4 রকমের কর জনসাধারণের উপর ধার্য করেন। এগুলি হলো 1 খারাজ বা ভূমিকর, 2 খামস বা লুণ্ঠিত দ্রব্যের এবং খনিজ দ্রব্যের 1/5, 3 জিজিয়া বা অমুসলমানদের উপর ধার্য কর এবং জাকাত বা দান। সরকারি কর্মচারীরা যাতে অন্যায়ভাবে কর ধার্য না করতে পারে সেদিকে তিনি সজাগ দৃষ্টি রাখতেন। প্যারা করে ফিরোজ তার কর্মচারীদের এমনকি সাধারণ সেনাদের নগদ বেতনের পরিবর্তে ইক্তা বা জায়গির দেওয়ার প্রথা চালু করেন। অধ্যাপক কে এ নিজামী মনে করেন যে ফিরোজ ইক্তাদার বা জায়গিরদারদের জায়গিরের আয়ের অর্ধেক নির্দিষ্ট করেন এবং অবশিষ্ট অর্ধেক সরকারের প্রাপ্য বলে স্থির করেন। রাজস্ব কর্মচারীরা জায়গিরের রাজস্ব আদায় করার পর জায়গিরদারদের 50% এবং সরকার 50% রাজস্ব আদায় করত। তবে কার্যক্ষেত্রে সরকারের প্রাপ্য সবসময় জমা পড়তো না এবং কৃষকদের নিকট থেকে ন্যায্য করের বেশি আদায় করা হতো বলে মনে করা হয়। ফিরোজ জায়গিরগুলো কর্মচারীদের পরিবারের অসুবিধার কথা চিন্তা করে এগুলো বংশানুক্রমিক হিসেবে ঘোষণা করেন। তবে সাথে সাথে তিনি এটাও ঘোষণা করেন যে মৃত কর্মচারীর পরিবারের কাউকে মৃত ব্যক্তির স্থলে কাজ করতে হবে। প্যারা করে ফিরোজ আভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যের উন্নতি কল্পে শুল্ক ব্যবস্থার রদবদল করেন। আন্তঃপ্রাদেশিক শুল্ক উঠিয়ে দেওয়ার ফলে, অর্থাৎ চুঙ্গি কর উঠিয়ে দেওয়ার ফলে সাম্রাজ্যের সর্বত্র অবাধ বাণিজ্য চলাচল সহজ হয়। এর ফলে একদিকে ব্যবসা বাণিজ্যের উন্নতি সাধিত হয় এবং অন্যদিকে জিনিসপত্রের মূল্য হ্রাস পায় ও জনসাধারণের সুযোগ সুবিধা বৃদ্ধি পায়। প্যারা করে কৃষি উন্নয়নে ফিরোজ উৎসাহী ছিলেন, এই জন্য তিনি খাল খনন করে জলসেচের ব্যবস্থা করেন। তিনি কয়েকটি খাল খনন করেন, যেমন শতদ্রু থেকে ঘরগড়া প্রায় 96 মাইল লম্বা খাল, যমুনা থেকে হিসার পর্যন্ত 150 মাইল লম্বা এবং অন্য একটি খাল ঘরগড়া থেকে হিরণঘেরা অঞ্চলের সাথে যুক্ত হয়। ফলে কৃষি দ্রুত উন্নতি হয়। তিনি কতগুলো নগর নির্মাণ করেন, যেমন ফতেহাবাদ, ফিরোজপুর, হিসার ইত্যাদি। তিনি কর্মসংস্থান দপ্তর, সরকারি বিদ্যালয়, সমবায় দপ্তর প্রভৃতি স্থাপন করে প্রজাহিতৈষী শাসকে পরিণত হওয়ার চেষ্টা করেন। 36টি কারখানা, কর্মবিনিয়োগ দপ্তর প্রতিষ্ঠা করেন। দরিদ্র মুসলমানের কন্যা বিবাহ ও বিধবাদের ভরণ পোষণের জন্য তিনি দেওয়ান ই খয়রাত নামে একটি বিভাগের প্রতিষ্ঠা করেন। সর্বোপরি উলসি হেগ ফিরোজকে ভারতবর্ষের শেষ পরিকল্পনার জনক বলেন এবং রোম সম্রাট অগাস্টাসের সাথে তুলনা করেছেন। এইসব জনকল্যাণকামী কর্মসূচির মাধ্যমে ফিরোজ তুর্ক আফগান যুগের শ্রেষ্ঠ শাসক রূপে বিবেচিত হয় এবং প্রজাহিতৈষীমূলক কার্যাবলীর জন্য তাকে সুলতানি যুগের আকবর বলে অভিহিত করা হয়েছে। প্যারা করে কিন্তু মুঘল সম্রাট আকবরের সাথে ফিরোজের তুলনাকে অনেকে অযৌক্তিক বলে মনে করেন। আকবরের প্রতিভা, প্রজ্ঞা, সাফল্য ইত্যাদির পাশে ফিরোজের কার্যাবলীকে অত্যন্ত নিষ্প্রভ বলে মনে হয়। আকবর ছিলেন সুযোদ্ধা, সংগঠক, ধর্মনিরপেক্ষ এবং প্রকৃতপক্ষে ভারতের প্রথম জাতীয় সম্রাট। মুঘল প্রশাসনকে আকবর দিয়েছিলেন একটি সুনির্দিষ্ট ধাঁচ, যাকে ইস্পাত কাঠামো বলে অভিহিত করা হয়। আকবরের ধর্মনিরপেক্ষতা ছিল আদর্শ, প্রয়োজন ভিত্তিক নয়, কিন্তু শাসক, সাম্রাজ্যের সংগঠক, সমরনায়ক, ধর্মনিরপেক্ষতা প্রতিটি ক্ষেত্রেই ফিরোজের সীমাবদ্ধতা ও দুর্বলতা স্পষ্ট। রমেশচন্দ্র মজুমদার বলেন যে ফিরোজ আকবর তো দূরের কথা, কোনো কোনো ক্ষেত্রে এমনকি শেরশাহের সঙ্গেও তুলনীয় নন। প্যারা করে ফিরোজকে প্রজাহিতৈষী শাসক হিসাবে প্রতিভাত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু যারা রাজার মহিমা ও তার সামরিক কৃতিত্বে বিশ্বাসী তাদের কাছে ফিরোজের চরিত্র বড়ই হতাশাগ্রস্ত। সামরিক প্রতিভার অধিকারী হওয়া তো দূরের কথা, ফিরোজ কোনো সফল সেনানায়কও ছিলেন না। ইক্তা ব্যবস্থার পুনঃপ্রবর্তন, অমুসলমানদের উপর জিজিয়া করের স্থাপন, কৃতদাস সংগঠন, উলেমা অভিজাতদের তোষণ প্রভৃতি সাম্রাজ্যের পক্ষে মারাত্মক হয়ে উঠেছিল। তাই তার জনহিতকর কার্যাবলী সত্ত্বেও দিল্লির সুলতানি সাম্রাজ্যের অস্তিত্ব তারই আমলে বিপন্ন হয়ে উঠেছিল। ডক্টর ত্রিপাঠী যথার্থই বলেছেন, দ্য ভেরি কোয়ালিটিস দ্যাট হ্যাড কন্ট্রিবিউটেড টু দ্য পপুলারিটি অফ ফিরোজ ওয়ার অলসো largely responsible for the
উইকনেস অব দ্য সুলতানিয়েট অব দিল্লি। ডক্টর রমেশচন্দ্র মজুমদার লিখেছেন, ফিরোজের শাসনে আপাত শান্তি সমৃদ্ধি ও সন্তুষ্টির আড়ালে দিল্লি সুলতানির পতনের পথ তৈরি হয়। তো এই ছিল সুলতান ফিরোজ শাহ তুগলকের জনহিতকর কার্যাবলী কী, তার উপরে 20 নম্বরের প্রশ্ন উত্তর। আরেকটি প্রশ্ন হয় যে দিল্লির সুলতানি সাম্রাজ্যের পতনে ফিরোজ শাহ তুগলক কতটা দায়ী, সেই প্রশ্নের উত্তর খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে।